নমস্কার, আমি শ্রেয়া সেনগুপ্ত আচার্য আপনাদের সকলকে স্বাগত জানাই ভালো থাকার গল্প চ্যানেলে। মূলত ভৌতিক এবং দৈবিক গল্প বলার খাতিরে আমি অল্প বিস্তর পরিচিতি লাভ করেছি বটে, কিন্তু আজকে আমরা এই চ্যানেলে কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করব। আর এই মুহূর্তে আমার সঙ্গে ওভার ফোন রয়েছেন মাহি বোস, মাহিদি। উনার জীবনের একটি রিলেশনশিপ এবং সেটা নিয়ে একটা ভয়ঙ্কর তিক্ত অভিজ্ঞতা আজকে দিদি আমাদের সাথে শেয়ার করবেন। তো দিদি, তুমি প্রথমেই আমাকে বলো তুমি কেমন আছো, এখন কেমন আছো, এবং তারপর তুমি তোমার জীবনের যে অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চাও সেটা আমি কন্টিনিউ করব। নমস্কার, আমি হুম হুম। মাহি বোস। এখন আমি ভালো আছি। এখন আমার একটা বিবাহিত জীবন আছে, সুন্দর পরিবেশ, আর আমার একটা ছেলে আছে। বাহ। তো এই সবকিছু নিয়েই আমি এখন সংসার জীবন বেশ সুখে কাটাচ্ছি। ওকে। আচ্ছা, তুমি আজকে তোমার জীবনের প্রথম একটা ফেজ, একটা রিলেশনশিপের কিছু অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে চাইছো, তাই তো? হ্যাঁ, 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 আচ্ছা, বেশ, তাহলে তুমি স্টার্ট করো। হ্যাঁ। তো ঘটনাটা হচ্ছে আমার একদম টিনেজার লাইফে। হুম তো ঘটনাটার সূত্রপাত 2003-এ। তখন আমি ক্লাস 8-এ পড়তাম। তখন থেকেই ঘটনাটার সূত্রপাত। তো তখন বড়দিনের ছুটি আমাদের ওই এক সপ্তাহের মতো স্কুলে পড়তো। তো তখন আমরা পাড়ার বান্ধবীরা, আরো কয়েকজন বন্ধু টন্ধু ছিল, তো তারা মিলে ঠিক করলাম আমরা আমাদের যে পাড়ার একটা মাঠ আছে তাতে আমরা র্যাকেট খেলবো, ব্যাডমিন্টন খেলবো। তো ওকে। খুব ভালো কথা, সেই অনুযায়ী আমরা প্ল্যান আমাদের এগোলো। তো আমাদের পাড়ার যে দাদা আছে, মানে যার সম্পর্কেই আজকে মেন আমি বলতে হুম পারো আমার এক্স বলতে পারো। তো হুম সে হচ্ছে আমাদের থেকে 6 বছরের সিনিয়র। তো তাকে আমরা রিকোয়েস্ট করলাম কি র্যাকেটের ওই নেট ফেট গুলো যে লাগাতে হয় সেগুলো তো আমাদের পক্ষে সম্ভব না। তো তাকে আমরা বললাম সেইগুলো যদি আমাদের একটু অ্যারেঞ্জ করে দাও, আমাদের হেল্প হয় তাহলে। হুম হুম তো তখন সে বলল আমি করতে পারি, কিন্তু আমাকে খেলায় কিন্তু নিতে হবে প্রতিদিন বিকেলবেলা। তো বললাম ঠিক আছে, আমরা নেব খেলায় তোমাকে। হুম তো হুম এই কথা মতো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হলো, সবকিছু হলো, তারপর আমাদের খেলা শুরু হলো। এরকম আমরা ওই বিকেল বেলা ওই ধরো 4:30, 5টা বা 4টে এরকম টাইম থেকে আমরা খেলা স্টার্ট করতাম। হুম হুম। তো খেলতে খেলতে কখন যে আমার তরফ থেকেও একটা ভালো লাগা তৈরি হলো, আর তার তরফ থেকেও এটা একটা খুব ভালো লাগা একটা তৈরি। ন্যাচারাল ব্যাপার, যেটা হ্যাঁ, হয় আর কি। তখন তোমারও হ্যাঁ, একটা হ্যাঁ, উঠতি বয়স, সে আর ছ হ্যাঁ, হ্যাঁ, বছরের একদম। সিনিয়র, মানে কতই বা সিনিয়র, একটা চোখে চোখে হ্যাঁ, ভালো হ্যাঁ, লাগার ব্যাপার গ্রো করে। ওকে। হ্যাঁ, হ্যাঁ, একটা ভালো লাগার ব্যাপার। কিন্তু আমাদের কিন্তু ছোটবেলা থেকে একই পাড়ায় বড় হওয়া, ছোটবেলা থেকে কিন্তু ব্যাপারটা চলছে। তখন কিন্তু দাদা দাদা বলেই ডেকেছি। মানে মানে ওই প্রথম খেলার থেকে। পরিস্থিতিটার আগে হ্যাঁ, কখনো হ্যাঁ, এই ফিলিংসটা তৈরি হয়নি, ওই হ্যাঁ, খেলতে তৈরি খেলতে আর কি হয়নি। ফিলিংসটা গ্রো করে, রাইট? একদম, হুম একদম, একদম। খেলতে খেলতেই ফিলিংসটা গ্রো করে। তো বেশ ভালো কথা। এবার খেলা চলছে। এবার আমার তরফ থেকেও বুঝতে পারছি কি তার ভালো লাগা, আর সেও বুঝতে পারছে আমার তরফ থেকে। এরকম করতে করতে ডিসেম্বর মাস কেটে গেল, স্কুল টুল খুলে গেল। তো স্কুল খুলে গেলেও কিন্তু আমরা যখনই সময় পেতাম, আমরা কিন্তু খেলাটা কন্টিনিউ করেছি। জানুয়ারি মাসও এরকম ভাবে মোটামুটি কেটে গেছে। তো জানুয়ারির শেষের দিকে কি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে এরকম স্কুলে যাচ্ছি। তো আমার পাশের বাড়ির আমার একটা বান্ধবী আছে সুস্মিতা বলে, তো ওর সাথে মেনলি আমি স্কুলে যাতায়াত করতাম, বা আমরা একই ব্যাচে পড়াশোনা করতাম। তো ওর সাথে স্কুলে একদিন যাচ্ছিলাম। তবে হ্যাঁ, যেই দিন আমার সাথে কথা হয়েছিল সেই দিন ও কোনো কারণে, সুস্মিতা কোনো কারণে স্কুলে যায়নি। তো আমি একাই স্কুলে যাচ্ছি, আর আমি সাইকেল চালিয়ে স্কুলে যেতাম আমরা। আর আমাদের বাড়ি থেকে স্কুলটা কিন্তু অনেকটাই দূর ছিল। তো দেখছি পিছন দিক থেকে আসছে। তো এসে আমাকে প্রপোজ করলো ওই দিন। তো আমাকে বললো কি আমি 2 দিন সময় দিচ্ছি, 2 দিন সময় দিচ্ছি, এর মধ্যে আমি 2 দিন বাদে আমি কিন্তু জানতে চাই হ্যাঁ বা না ব্যাপারটা। তো তখন তো আমার কি বলবো, প্রথম এই ফিলিংস, ভয়ও লাগছে, হ্যাঁ, বুক বুঝতে ধুরধুর পেরেছি, যেটা করছে। খুব স্বাভাবিক। মানে তোমার হ্যাঁ, মনের মধ্যে হ্যাঁ, তখন টিং 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 হ্যাঁ, টিং এটা হ্যাঁ, চলছে আর কি। আবার হ্যাঁ, হ্যাঁ, পেরেন্টস এর ভয়টাও রয়েছে, হ্যাঁ, সবকিছু মিলিয়ে প্রচন্ড মিশিয়ে। প্রচন্ড। হুম। আর আর আমার মা হচ্ছে প্রচন্ড স্ট্রিক্ট, তার মধ্যে একই পাড়ার মধ্যে। আর আমার মার সাথে ওর মারও কিন্তু খুব ভালো সম্পর্ক। ইভেন এখনো এই লাস্ট ডেট পর্যন্ত কিন্তু খুবই ভালো সম্পর্ক। হ্যাঁ, মানে যেহেতু কি। নেবার্স তো ভালো হ্যাঁ, হ্যাঁ, রিলেশন তো হ্যাঁ, হবে। হুম হ্যাঁ, এমনকি রান্না করে বাটি চালাচালি ব্যাপারটাও কিন্তু আছে।
আচ্ছা। তো উম, সেই দিক থেকে আর আমার মা ভীষণ স্ট্রিক্ট। আর প্রথমত আমাদের বাড়িতে লাভ ম্যারেজটা ঠিক মানে ওরকম ভাবে মেনে নেবে না। তো সেই দিক থেকে আমার প্রচন্ড ভয়ও লাগছে। এইদিকে কিন্তু আমার প্রচন্ড ভালোই লেগেছে সেই মুহূর্তে, আমি বলবো। কেন কি সেই মুহূর্তে ভালোবাসাটা ঠিক হয়নি, ভালোই লেগেছিল। বেশ। তো চলছে। তো দুদিন বাদে আমি গান শিখতে যেতাম। তো ও কিরকম ধরো মানে কিরকম ভাবে আমাকে ফলো করেছে দেখো, আমি কিন্তু বেশিরভাগ সুস্মিতার সাথে স্কুলে যেতাম, পড়তে টড়তে যেতাম, কিন্তু ওই টাইমে কিন্তু আমাকে কিছু বলেনি। আমি যখনই গানে একা একা যেতাম, তখনই সেই দিন আমাকে রেজাল্টটা জানার জন্য আমার কাছে আসলো। তো যথারীতি আমি তো হ্যাঁই বলেছি। হুম। ব্যাস তখন থেকেই আমাদের শুরু। তারপরে ক্লাস 9, 10, 11, 12 বেশ দিব্যি চলছে, ভালো চলছে। তো ফার্স্ট মানে ইয়ারে এই যে যখন 4 কলেজ, বছর তোমরা সম্পর্কে ছিলে, তার মধ্যে কোনো হ্যাঁ, ওপর নিচ কিছু হয়নি, একদম স্মুথ রিলেশনশিপ ছিল তোমাদের? মোটামুটি স্মুথ ছিল। এবার ধরো রিলেশনের মধ্যে ধরো একটু কথা কাটাকাটি, একটু অভিমান এইসব পালা চলতো আর কি। সেটা তো খুব আহ, নর্মাল, বাট এমনি আমি বলতে হ্যাঁ চাচ্ছি হ্যাঁ, ব্লান্ডার কোনো ব্যাপার কিছু ছিল না, তাই তো? না না, ওকে। ব্লান্ডার সেরকম কিছু ছিল না। বেশ। আর ও তখন যখন আমাকে প্রপোজ করেছিল, রিলেশনটা শুরু হয়েছিল, তখন বিকম থার্ড ইয়ারে পড়তো। তারপরে ও এমবিএ করতে দুর্গাপুর চলে গেল। আচ্ছা। তো দুর্গাপুরে আহ, খুব সম্ভবত মানে 5 বছরের কোর্স ছিল। আচ্ছা। তো দুর্গাপুর থেকেই আমাদের মানে বেশিরভাগ ফোনেই কথাবার্তা হতো, ফোনেই সবকিছু হতো। তো তারপর আমি ফার্স্ট ইয়ারে চলে গেলাম, ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি হলাম। তো ফার্স্ট ইয়ারে কলেজে আমি কিন্তু সুরেন্দ্রনাথ গার্লস কলেজে ভর্তি হয়েছিলাম। কেন কি আমার ওই কাছাকাছি আমার জ্যাঠার বাড়ি, জ্যাঠা মানে আমার বাবার পৈতৃক বাড়ি আর কি। তো জ্যাঠারা বললো কি এখানেই ভর্তি হতে, তাহলে জ্যাঠাদের বাড়িও থেকে থেকে আমি মাঝে মাঝে পড়াশোনা করতে পারবো। হুম। তো আর আমার বাবাও যেহেতু বঙ্গবাসী কলেজে পড়েছে, তারপর আমার জ্যাঠতো দাদা বোনরাও পড়েছে, তো সেই সূত্রে আমি ওই কলেজেই ভর্তি হলাম। হুম। তো সেই কলেজে ভর্তি হলে আমাদের মানে দেখা সাক্ষাৎ আরো বেশি মানে কি বলবো, মানে ফ্রি হয়ে গেল আর কি, সহজ হয়ে গেল। হুম, তো ও মানে কলকাতা ফ্রিকুয়েন্টলি এবার মিট আসতো। করতে পারছো, হ্যাঁ যে বাঁধো বাঁধো হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ ছিল সেটা আর নেই। হুম। হ্যাঁ, সেটা নেই। তো ওখান থেকে আমরা কলেজ স্ট্রিট গেছি। আমরা তারপরে নিয়ে কি বলবো, ওই মানে নিউ তারপর থেকে টাউনে। তোমরা ঘুরতে বেড়াতে হ্যাঁ একসাথে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গায় তোমরা হ্যাঁ হ্যাঁ, গেছো। বিভিন্ন হ্যাঁ, জায়গায় এবং গেছি। ইন্টিমেসি লেভেলটাও তোমাদের বেড়েছে, রাইট? হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। হুম। তো এবার ফার্স্ট ইয়ারের মাঝামাঝি কি লাস্টের দিক থেকে কিন্তু শুরু হলো আসল গল্প। এবার দেখছি ওর দিক থেকে একটা ওই আরো আরো ছাড়ো ছাড়ো ভাব হয় না সেরকম। মানে যে রিলেশনটা 4 বছর পর্যন্ত ছিল, মানে একটা কি বলবো, কথা না বললে থাকতে পারতাম না, দেখা না করে থাকতে পারতাম না। তো সেই ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে একটু ওর দিক থেকে আমি কম দেখতে পাচ্ছি। তো আচ্ছা। আমি একদিন জিজ্ঞাসা করলাম। তো বলছে না কিছুই না, আমি একটু ডিস্টার্ব আছি। কেন কি পড়াশোনা করে চাকরি বাকরি কি হবে না হবে। তো আর আমার বাড়ির দিক থেকে আমার বাড়ি বলতে পারে একটু কনজারভেটিভ। আমার জ্যাঠারা, আমার মামারা, তো তারা হ্যালো। হ্যাঁ, তো হুম। তারা ওই আমার জ্যাঠতো ভাই বোন বা মামাতো ভাই বোন, তাদের কিন্তু ওই সব ধরো গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে আর বিয়ে দেওয়ার একটা ব্যাপার আছে। তো আচ্ছা, তার আমি মানে হচ্ছে যখনই যে তুমি মানে যখন দেখছো ওর দিক থেকে হালকা হালকা আরো আরো ছাড়ো ছাড়ো ভাবটা গ্রো করছে, হ্যাঁ এদিকে কিন্তু হ্যাঁ হ্যাঁ তোমার বাড়ির এমন একটা ইনফ্রাস্ট্রাকচার যে যেখানে মোটামুটি হ্যাঁ এইরকম গ্রাজুয়েশন কমপ্লিট হলো মানেই মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ এরকম একটা ব্যাপার। হ্যাঁ তো হ্যাঁ তোমার হ্যাঁ বাড়ি হ্যাঁ থেকে দেখাশোনার একটা প্রস্তুতি পর্ব চলছে। হ্যাঁ ওকে। চলছে। তো হুম। আর আমাদের বাড়ির আরেকটা ব্যাপার হচ্ছে, আমার মা বাবা মানে ফ্যামিলিরই সবার গভর্নমেন্ট সার্ভিস হতে হবে। কোনোভাবেই আচ্ছা। কিন্তু প্রাইভেট কোনো ছেলের সাথে বিয়ে দেবে না, আচ্ছা, গভর্নমেন্ট এটা সার্ভিস তোমার হতে হবে। পারিবারিক একটা ফ্যাসিনেশন। ওকে, হ্যাঁ ফাইন। হ্যাঁ। হুম। তো আমি কিন্তু সেটা ওকে বললাম যে হুম। তুমি কি একটু গভর্নমেন্ট সার্ভিস মানে পরীক্ষা টরীক্ষা একটু ট্রাই করো। কেন কি আমাদের বাড়িতে তো সবই জানো, আর ও কিন্তু সবই জানে আমাদের ফ্যামিলির ব্যাপারে, যেহেতু হুম। আমরা নেইবার হুম। ছিলাম। হুম।
তো বললো না, আমি গভর্নমেন্ট সার্ভিস অনেক খাটনির ব্যাপার, প্রচুর পড়াশোনার ব্যাপার, আমি চাকরি করব নাকি আমি পড়াশোনা করব। হুম। তো আমি বললাম তুমি তাহলে পড়াশোনার মানে পড়াশোনা করার পাশাপাশি যদি একটু করো তাহলে ভালো হয়, কেন কি একটা প্রেমের বিয়ে তো ধরো অনেক ফাইট করে হ্যাঁ, বিয়ে তোমার করতে হয় না, বাড়িতে প্রেম। কনভিন্স করতে অনেক বেশি ইজি হবে ব্যাপারটা, গভর্নমেন্ট হ্যাঁ, সার্ভিসটা হ্যাঁ, পেয়ে গেলে ওর। বুঝতে পেরেছি, হ্যাঁ। হ্যাঁ, তারপর নেক্সট। তো সেক্ষেত্রে ও কিছুতেই রাজি হচ্ছিল না। তবুও আমি ভাবলাম কি চলো ঠিক আছে, এখন ভালোবেসেছি, এখন তো আমার এত মানে চুজি হলে চলবে না। তো ঠিক আছে, ওইভাবেই আমি না হয় ফাইট করব। তো চলছে এরকম। তো দেখছি ওর দিক থেকে একটা অ্যাওয়ার্ডনেস আমি দেখতে পাচ্ছি। তো ও ও বলল কি আমি একটা চাকরি পেয়েছি হুম হুম এমনি প্রাইভেট ফার্মে, কিন্তু আমার কিন্তু স্যালারি খুব বেশি না। হুম। তো আমি বললাম তো চলো ঠিক আছে। তো বলছে না, এরকম ভাবে তো চলতে পারে না, আর মানে সেই আমার সময় মনে কি হয়। তুমি ওকে বলেছিলে তোমার বাড়িতে গিয়ে কথা বলতে বা বিয়ের প্রস্তাব প্রস্তাব দেওয়ার ব্যাপারে, এরকম কিছু কনভারসেশন হয়েছিল তোমাদের মধ্যে? না, না, আমি আমি চেয়েছিলাম কি, একটা ছেলে তো মানে সবে এমবিএ কমপ্লিট করেই তো ধরো ভালো স্যালারির তো চাকরি পায় না, না, হুম তাকে তো হুম সময় দিতে হয়। হুম। আর আমিও তখন ধরো সেকেন্ড ইয়ারে পড়ছি তখন। আচ্ছা। না, ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে না, বোধহয় পড়ছি যেহেতু তোমার তখন। বাড়ি থেকে বললে যে একটা দেখাশোনার বাতাবরণ অলরেডি তৈরি হয়ে গেছিল, সেই জন্যই আমার এই হ্যাঁ, প্রশ্নটা হ্যাঁ। করা যে সেক্ষেত্রে কি তুমি তোমার তরফ থেকে কোনো তাড়া টাড়া দিয়েছিলে যে আমাকে তাড়াতাড়ি তুমি বিয়ের জন্য প্রস্তাব নিয়ে যাও, না হলে অন্য জায়গায় বিয়ে ঠিক করে দেবে বা সামথিং লাইক দ্যাট, না, সেই জন্য না, আমি না, জিজ্ঞেস করলাম। না, 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 আমি আমি সেরকম কিছু তাড়া দেইনি, কেন কি আমিও বাড়িতে বলেছিলাম যে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হোক, তারপরে আমার এমএ করারও ইচ্ছা আছে, তো সেইগুলো যদি না হয় আমি কিন্তু বিয়ে বিয়ে করবো না, করব না। অল রাইট। হ্যাঁ, অল রাইট। তারপর? আমার বাংলা অনার্স ছিল। হুম তো হুম সেই ক্ষেত্রে আমি এমএটাও করতে চেয়েছিলাম, হুম হুম তারপরেই আমি বিয়ে করতে চেয়েছিলাম। তখন মানে মানে আমার মাথায় চলছিল কি টাইমটাও অনেক পাওয়া যাবে সেক্ষেত্রে, তখন ওর স্যালারিটাও একটু বেড়ে যাবে, তো হুম বাড়িতে বলতে আমার সুবিধা হবে। হুম হুম। কিন্তু ওর দিক থেকে দেখছি মানে কোনো রকম কোনো কিছু নাই, মানে যত জোর, মানে যত কি বলবো, ব্যাপারটা সহজ করা, রিলেশনটাকে সহজ করা আমার দিক থেকে যা ছিল, ওর দিক থেকে একদমই নেই। ধীরে ধীরে দেখলাম আমার ফোন ধরা বন্ধ করে দিচ্ছে, আমাকে প্রচন্ড ভাবে অ্যাভয়েড করছে। তো আমি মানে যেচে পড়ে যেন মানে কাউকে ডিস্টার্ব করছি প্রচন্ড পরিমাণে, এরকম একটা ব্যাপার। আমার ফোনে সে ডিস্টার্ব হচ্ছে, দেখা সাক্ষাৎ একেবারেই বন্ধ করে দিয়েছে। অথচ আহ, তার আগে কিন্তু তোমরা বেশ রেগুলার মিট করছিলে। হ্যাঁ, আহ, হ্যাঁ, হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ। হুম। এরকম বা কলেজ থেকে, কলেজে যখন পড়তাম, যখন আমাদের রিলেশন ভালো ছিল, তখন আমাকে বলেছে যে আমরা এই জায়গায় দেখা করব, ওই জায়গায় দেখা করব। মেনলি কিন্তু আমরা খুব এই মুহূর্তে তোমার সাথে আর কোনো আগ্রহ দেখাচ্ছিল না, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, কোনো হুম। আগ্রহ দেখাচ্ছে না, মানে হঠাৎ করেই যেন একদমই পুরো চেঞ্জ হয়ে গেছে। ওকে। আর আমি যেন কি বলবো, মানে আহ, ব্যস্ত হয়ে গেছি ওর সাথে কথা বলা, দেখা করার, এরকম এরকম ব্যাপারটা। বেশ। তো মা বলছে, মানে বাড়ি থেকে মা বাবা বলছে এবার তো আমাদের দেখতে হবে। এবার তখনকার দিনে ওই যে পেপারে যে রবিবারে পাত্র পাত্রী দিত হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। পাত্র পাত্রীর অ্যাড চলতো, তো বাবা কয়েকজনকে ফোনও করে দিয়েছে যে মেয়ে এরকম সেকেন্ড ইয়ারে পড়ছে, ফাইনাল হলেই আমরা বিয়ের ব্যবস্থা করব। তো মাকে আমি বলছি যে আমি কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে করব না। মা বলছে বিয়ে তো আজ আজ বলছি কালই হয়ে যাচ্ছে না তোর, এটা তো সময় সেই ব্যাপার। অ্যারেঞ্জ ম্যারেজের তুই ক্ষেত্রে তারা তাদের মতন করে ভাবছেন, তাদের অ্যাঙ্গেল হ্যাঁ, থেকে, হ্যাঁ, রাইট। হুম। হ্যাঁ। তো তুই ফাইনাল দে, তুই ফাইনাল দিলেই তারপরেই তোকে বিয়ে দেবো। আমি বলছি না, আমি তো এমএটা করবো। মা বলছে না, সেগুলো তুমি বিয়ের পর করো, নাকি তোমারও দাদা দিদিরা সব মানে বিশেষ করে দিদিদের তাড়াতাড়ি হয়েছে, তো তোমাকেও কিন্তু আমাদের ফ্যামিলির স্ট্রাকচার তো তুমি জানো। হুম হুম। তো বেশ। আর তখনকার দিনে মা বাবার উপরে গিয়ে কথা বলাও কিন্তু মানে হ্যাঁ, আমি বিশেষ ঠিক করে ঠিক। বলতে পারতাম না। হুম হুম। না, আমাদের জেনারেশনটার এই ব্যাপারটা ছিল যে আমরা হ্যাঁ, কখনোই হ্যাঁ, বাবা মার ঊর্ধ্বে গিয়ে নিজেদের ওপিনিয়ন হ্যাঁ, রাখতে হ্যাঁ, পারতাম না। তাদের অনেক হ্যাঁ, সময় অনেক ডিসিশন আমাদেরকে মাথা পেতেই নিতে হতো, কিছু করার হ্যাঁ, নেই। হ্যাঁ, এখনকার হ্যাঁ, বাচ্চারা যেমন অনেক ফরওয়ার্ড, তারা যেমন নিজেদের হ্যাঁ, ওপিনিয়নটা রাখতে পারে, আমাদের জেনারেশনটা একদম, অতটা ছিল না, রাইট। হুম একদম, একদম, একদম। তো আর তার দিক থেকে আমি যে ফাইট করব, আমি মানে
কিসের জন্য ফাইট করব? আমি তো তার দিক থেকে কোনো এক্স্যাক্টলি, দের আগ্রহই ইজ নো দেখছি না। পয়েন্ট। একদমই তাই। হ্যাঁ, মানে তোমার এইদিকে সম্পর্কটা একটা স্থিতিশীল অবস্থায় থাকলে তুমি তার জন্য হ্যাঁ, প্রাণ দিয়ে লড়াইটা করতে পারতে। হ্যাঁ, কিন্তু তুমি হ্যাঁ, যখন ফিল করছো যে আহ, তার কোনো আগ্রহই সে দেখাচ্ছে না, মানে সে নিজে থেকে যখন aloof হয়ে যাচ্ছে, তো সেখানে তার কোনো প্রশ্নই থাকে না, না? সেই তো ঠিকই। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। তারপর? তো হুম। তো তারপর এর মধ্যে হয়েছে কি, আমাদের পাড়ায় না একজন ইলেকট্রিশিয়ান আছেন, উনি হচ্ছে আমাদের পাড়া কমন ইলেকট্রিশিয়ান, মানে যার যার বাড়িতে যার যা প্রবলেম হচ্ছে উনি সবকিছু সর্ট আউট করতেন। বেশ। তো তিনি একদিন আমাদের রিলেশন চলাকালীন আমাদের সিটি সেন্টারে দেখে নিয়েছে। সিটি সেন্টার 1 তখন ছিল। হুম। সিটি সেন্টার 1-এ আমরা খুবই যেতাম, তো তো ওটা তখন আমাদের দেখে নিয়েছে। দেখে নিয়ে উনি আমাদের দুই বাড়িতেই বলে দিয়েছে। ব্যাস, এবার দুই বাড়িতেই বলে দিয়েছে। আমার মা তো প্রচন্ড পরিমাণে রেগে গেছে। আমার মা আমাকে মানে খুবই বকাবকি শুরু করেছে, পারলে মারতেও চলে আসে, যে এইগুলো কি, পাড়ার মধ্যে থেকে এইগুলো আমি কি শুনছি। তো বাবা অনেকটা বুঝেছে। বাবা বলছে যে এখন এই বয়সে হয়ে গেছে, এখন তো আর কি করবে, হয়ে গেছে। তো মা সাথে তাদের বাড়িতেও গেল। তাদের বাড়িতে গিয়েও হয়তো আমার মা একটু মানে কি বলবো চোটপাট দেখিয়েছে আর কি। তো তখন ও বলছে মানে ও জিনিসটাকে এরকম ভাবে আর কি প্রিটেন্ড করলো, মানে এই ব্যাপারটাই আমার এত খারাপ লেগেছে যে ঠিক আছে বাড়ি থেকে মেনে নিচ্ছে না সেটাও মানা যায়, কি চলো বাড়ি থেকে মেনে নিচ্ছে না, আমরা কি করব, কিন্তু ও যেরম ভাবে ব্যাপারটাকে ঘুরালো যে আমি যেন বেশি আগ্রহী, আমি রিলেশন মানে জোর করে ওর সাথে রাখতে চাইছি, ওর কোনো মানে আগ্রহ নেই, ও আমার হুম। সাথে রিলেশন মানে ছেড়েই দিতে চায়। তো এর মধ্যে মাঝখানে হয়েছিল কি, অনেকদিন আমাদের কথা ছিল না, কিন্তু ওর জন্মদিনে আমি ওই তখন তো মেসেজে করা যেত, মেসেজ হ্যাঁ, করা যেত, হ্যাঁ, হ্যাঁ। তখন তো আর ইন্টারনেট ছিল না, মেসেজ করা যেত, ঠিক। মেসেজে আমি উইশ করেছিলাম, বার্থডে হুম, উইশ। হুম, হুম। তো তখন একটু কথা হয়েছিল আর কি, এমনি মানে ওই কথার মধ্যে না কোনো ইমোশনাল ছিল না, ওই কোনো রকম একটা কথা বলতে হয় আর কি বলেছিল। হুম। তো সেই কথাটা আমার মাকে বলে দিয়েছে যে আপনার মেয়ের সাথে তো আমার ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু মাঝখানে আমাকে বার্থডে উইশ করার কি দরকার ছিল, বার্থডে উইশ মানে যেটা করেছে। বুঝলাম যে যখন আসল সময় উপনীত হলো, তখন হ্যাঁ, মানে সে পুরোপুরি ব্যাকস্টেপ করে গেছে। তোমার হ্যাঁ, সাপোর্টে তো কোনো কথা বলেইনি, উল্টে হুম, সেটা হতে পারে যে ভয় ভক্তিতেই শুধু মা বাবার কারণেই নয়, আমার যেটা মনে হয়েছে আগে থেকেই যেহেতু তোমাকে অ্যাভয়েড করতে স্টার্ট করেছিল, দ্যাট মিন্স কোথাও গিয়ে রিলেশনশিপটার উপরে আগ্রহ হারিয়ে ফেলেছিল, কিংবা হতে পারে হ্যাঁ, তার হ্যাঁ, অন্য কোনো সমস্যা কোথাও তৈরি হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, যে কোনো একটা কারণ থাকতে পারে। বাট হ্যাঁ, মোট হ্যাঁ, কথা হচ্ছে তোমাকে পুরো একদম ফলস পজিশনে ও প্লেস করলো, যে সম্পূর্ণ দোষটাই হ্যাঁ, হ্যাঁ, দায়ভারটা তোমার উপর চাপিয়ে দেওয়া হয়, যে তুমি হ্যাঁ, ওখানে হ্যাঁ, আগ্রহ দেখিয়েছো, তুমি তার সাথে ইন্টিমেট হতে চেয়েছিলে, তার তরফ থেকে সেরকম বিশেষ কিছুই ছিল না। বেশ, তারপর? হ্যাঁ। তো এটা জানার পর না আমি প্রচন্ড পরিমাণে ভেঙে ভেঙে পড়লাম। কেন কি খুব স্বাভাবিক। হুম, যে হুম। ঠিক আছে মানছে না বাড়ি থেকে, সেটা একরকম, কিন্তু সে সমস্ত দোষটা সেও যদি বলতো না, ঠিক আছে যদি ভালোবাসাটা যদি দোষের হয় তাহলে আমিও দোষ করেছি। তো তখন না আমার মানে কি বলবো, ভালোবাসা তো ছিলই একদিকে, ব্রেকআপের যন্ত্রণা আর একদিকে, মানে ভাবছি কি এতটাই আমাকে বিট্রে করলো, কি নিজের দোষটা সম্পূর্ণ আড়াল করে দিয়ে আমাকেই একদম কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। তো এই ব্যাপারটা ভীষণ পরিমাণে আমাকে মানে ভেঙে দিয়েছে। হ্যাঁ, আর বিষয়টা দোষ গুণের নয়, বাট এটা উনি ভীষণই অন্যায় করলেন তোমার সাথে, যে হ্যাঁ, হ্যাঁ, সম্পূর্ণভাবে এটা তো একটা মিউচুয়াল, মানে মিউচুয়ালি ব্যাপারটা গ্রো করেছিল। এমন তো হ্যাঁ, হতে হ্যাঁ, পারে না হ্যাঁ, যে একতরফা একজন আগ্রহ দেখিয়েছে, একজনের কোনো আগ্রহই ছিল না। তো মিউচুয়ালি যখন দুজনে গেছিল, অবশ্যই তার এটুকু সৎসাহস থাকাটা উচিত ছিল। সে বলতো হ্যাঁ, যে হ্যাঁ, না, আমি এই মুহূর্তে আর জিনিসটা কন্টিনিউ করতে চাই না, বাট হ্যাঁ আমাদের মধ্যে কিছু ছিল, অ্যান্ড মানে আমরা ব্রেকআপ করে নিয়েছি। হুম, এটাই হুম, বেটার হতো। হ্যাঁ, যাই হোক, তারপর? হ্যাঁ। তো মা এসে বলল কি, দেখ তুই এরকমই ছেলের সাথে রিলেশনে ছিলি, তুই কি তার মানে কি বলবো বুকের পাটা জোর নেই কি, সৎসাহস একদম। ভাবে দেখিয়ে বলতে হুম। পারছে না, কি রিলেশন দু তরফ থেকেই ছিল, যদি ভুল করে থাকি দুজনেই ভুল করেছি।
তো সেটাই বলার জোর নেই। তো তোকে আগামী দিনে কি বিয়ে করবে আর একদম একটা মানে আন্টি স্বামীর। একদম সঠিক জায়গাটাতেই পিনটা দিয়েছেন এবং দেখে নিয়েছেন হ্যাঁ, হ্যাঁ, বাজিয়ে যে এক্স্যাক্টলি যতই হোক আমরা হয়তো মাদেরকে ইনিশিয়ালি ভুল বুঝি, বাট হ্যাঁ, মারাই হ্যাঁ, বোধহয় সব থেকে ভালো বোঝে যে কোন জায়গায় তীরটা মারলে আমি জাজ করতে পারবো। মানে হয়তো একদম। আন্টি এটার জন্যই গেছিলেন যে ছেলেটার ওপিনিয়নটা শুনে আসি যে ও কি বলতে চাইছে। মেবি হয়তো উনি পরবর্তীতে রাজিও হয়ে যেতেন, বাট ছেলেটা যখন হুম, দেখলো যে হুম। এরকম ব্যাকস্টেপ করছে তখন আন্টির মানে আর কিছু বুঝতে বাকি রইলো না। আমরা অনেক হ্যাঁ, সময় আমাদের হ্যাঁ, মানে পেরেন্টসদেরকেও অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলি। ওকে, হ্যাঁ, দেন। হ্যাঁ। তো মা আমাকে বোঝালো যে দেখ, একটা স্বামীর দায়িত্ব কিন্তু অনেক। একজন মানে বিয়ের আগের লাইফ বয়ফ্রেন্ড থাকা অবস্থায় আর বিয়ের পরে তখন যে স্বামী হয়ে যায়, তার দায়িত্ব কিন্তু অনেক থাকে। সে এখন বিয়ের আগেই তোকে দোষী সাব্যস্ত করছে, তারপরে তো মানে একটা ঠিকই একদম। স্বামী স্ত্রীর রিলেশনে গন্ডগোল আসবেই, তখন কিন্তু প্রতিটা কথায় কথায় তোকেই দোষী সাব্যস্ত করবে। হুম। তো আমিও ভীষণ তখন কোথাও গিয়ে না, আমার ওই আত্মসম্মানও বলে তো একটা ব্যাপার আছে না, মানে ভালোবাসি ঠিক একদম আছে, কিন্তু একদম ভালোবাসিও, নিজের আত্মসম্মানও। সেলফ এস্টিমটাকে তো কখনো হ্যাঁ, নষ্ট হ্যাঁ, হতে হ্যাঁ, দেওয়া যায় না, সেই তো। হ্যাঁ। তো ওটা কোথায় গিয়ে আমার ভীষণ খারাপ লাগলো। তো ধীরে ধীরে করে আমিও কি বলবো, ব্যাকে আসলাম। তারপর খুবই মানে ওই টাইমটা আমার খুবই খারাপ কেটেছিল আর কি। তো মাসির একটা দিদি আছে, ওই দিদির সাথে আমি খুব ফ্রেন্ডলি। তো ও আমাকে অনেক বোঝালো যে দেখ, মা বাবা যেটা করে ভালোই করে, আর আগামী দিনে তোর জন্য যে রিলেশন নিয়ে আসবে সেটা ভালোই হবে। মাও আমাকে অনেক বোঝালো কি আমি সঠিক মানুষ তোর জন্য নিয়ে আসবো। তোর তোর জন্য যেটা যোগ্য মানুষ তাকেই আমি নিয়ে আসবো তোর জীবনে। তো তারপরে এই করতে করতে আমার 2010-এ, হ্যাঁ, তখন আমার ফাইনাল দেওয়ার সময় আসলো। তো তখন আর কি আমরা মানে আমার যে হাজবেন্ড তার সাথে ওই পেপারের মাধ্যমে যোগাযোগ হলো। যোগাযোগ হয়ে তারপরে তো আমাদের বিয়ে হয়ে গেল। 2010-এর জুনে বিয়ে হলো। তখন কিন্তু আমার ফাইনাল হয়নি। তো আমার হাজবেন্ড হচ্ছে চাকরি সূত্রে তখন বিহারে পোস্টিং ছিল। আমার হাজবেন্ড হচ্ছে ব্যাংকে চাকরি করতেন, ব্যাংকের অফিসার ছিল। তো ওকে। বিহারে পোস্টিং ছিল। তো আমি তো বিহারে তখনই শিফট করতে পারবো না, কারণ কি পড়াশোনা আমার কমপ্লিট হয়নি। হুম তো হুম। সেরকম কথাই আর কি বিয়ের আগে হয়েছিল। তা আমার বাড়ি থেকে জানালো কি আমার মেয়েটাও করতে চায়। তো আমার শ্বশুর বাড়িতে কোনো অসুবিধা নেই, যত দূর ইচ্ছা পড়াশোনা করতে পারো, তো অসুবিধার কিছু নেই হাজবেন্ডের দিক থেকেও। তো সেই অনুযায়ী বিয়ে ঠিয়ে হয়ে সে চলে গেল আর কি বিহারে। আর আমি কলকাতায় থাকলাম, কলকাতায় থেকে পড়াশোনা করছি। তো এর মধ্যে একটা ঘটনা ঘটলো। আমার বিয়ের মোটামুটি ওই 1.5-2 সপ্তাহ মতো কেটে গেছে। হুম হুম। তো এরকম শুয়ে মানে আমরা কি, আমি আর বোন এক ঘরে শুতাম আর আচ্ছা, মা আমার না বাবা। একটা খুব অদ্ভুত প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে, মানে প্লিজ ডোন্ট মাইন্ড, বাট আমি কোয়েশ্চেনটা করছি হুম, তোমাকে। হুম, সেটা হচ্ছে আফটার অল মানে ওরা তো তোমাদের নেবার ছিল, তো মানে তোমার হুম, বিয়েতে কি হুম। ছেলেটি এসেছিল? আমার বিয়েতে এসছিল, একদম এসছিল। ও মাই গড, এটা খুব এম্বারাসিং একটা সিচুয়েশন ছিল না মানে? হ্যাঁ, যতই হ্যাঁ, হোক, মানে এরপরেও তোমার বিয়েতে পার্টিসিপেট কি করে হ্যাঁ, করলো? আমার বিয়েতে পার্টিসিপেট করেছে। এমন কি দেখো, আমার বিয়েতে যে মানে বিয়েতে ভিডিও রেকর্ডিং হয়েছে, পরে যখন আমি দেখছি সে গোগ্রাসে খাচ্ছে। মানে এই ভিডিওগুলো আমার মানে সারা জীবনের জন্য এটা আছে। তুমি ভাবো মানে কি বলবো আর আমি। এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টটাকেই অ্যাকচুয়ালি চাইছিলাম যে ও কি তোমার বিয়েতে বসে পাত পেরে খেয়েছে, দ্যাট ওয়াজ মাই খেয়েছে। কোয়েশ্চেন। যে মানে আমার এটা খুব ভেতর থেকে জানতে ইচ্ছে করছিল যে ও কি করছিল তোমার বিয়েতে এসে। ওকে ফাইন, তারপর কন্টিনিউ করো। হ্যাঁ, বিয়ের পর কি ঘটনা ঘটেছে বলছিলেন, বলো। হ্যাঁ, তো এরকম শুয়ে আছি। তখন আমাদের বাড়িতে এসি ছিল না। মা বাবা একটা ঘরে ছিল আর বোন আর আমি একটা ঘরে শুয়ে আছি। এটা কিন্তু বিয়ের পরের ঘটনা হুম বলছি। হুম। তো আর আমাদের খাটের থেকে না আমাদের বক্স জানলাটা খুব বেশি একটা ডিস্টেন্স ছিল না। আচ্ছা। তো জানলা খুলেই আমরা শুতাম। এবার শুয়ে আছি। এবার রাত ওই ঘুমিয়ে পড়েছি। এক্সাক্ট টাইমটা মনে নেই, ওই ধরো মাঝরাত 1:30-2টো হবে সেরকম।
হঠাৎ ঘুমিয়ে আছি, দেখছি কি আমার পায়ে মানে লাঠি জাতীয় কিছু দিয়ে পাটাকে এরকম ভাবে কেউ পোক করছে পায়ে। তো আমার হঠাৎ করে ঘুম ভেঙে পায়ের দিকেই নজরটা গেল যে কি হচ্ছে, পায়ে কে ওরকম ভাবে ঠেলা দিচ্ছে আমাকে। আচ্ছা। তারপরে আমি যেই জানলার দিকে তাকিয়েছি, আমি দেখছি একটা ছায়ামূর্তি। আমি তো দেখতে পাচ্ছি না ওটা কে, কি ব্যাপার। হুম হুম। আমি দেখছি একটা ছায়ামূর্তি, মানে সে মানে আমার দিকে তাকিয়ে মানে দাঁত বের করে আছে, এরকম একটা এই ছায়ামূর্তি আমি মরেছে। দেখতে পেয়েছি। আমি তো প্রচন্ড পরিমাণে চিৎকার করে উঠেছি। আর মানে তখন বাবা মা ওই ঘর থেকে মানে দৌড়ে এসছে। বাবা জানলার ওখানে বলছে, কে কে কে, সাহস থাকে সামনে আসো। আর চোরের কথা কিন্তু আমাদের পাড়ায় কিন্তু একদমই চোরের উপদ্রব ছিল না। এবার আমার কাছে হচ্ছে এটা আমার প্রশ্ন, যদি কি আমাদের পাড়ায় চোরই থাকে তো হঠাৎ করে সেই দিনই কেন আমার জানলার ধারে না, ওরকম আর ভাবে এসে তাছাড়া চোর দাঁড়িয়ে যদি থাকলো? হয় সে জানলাতে এসে ঘুমন্ত মানুষকে ওরকম হ্যাঁ, খুঁচিয়ে ঘুম থেকে ওঠাবে কেন? হ্যাঁ, 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 সেটাই হচ্ছে বড় কথা। আমাকে মানে চোর তো ডেকে চুরি করবে না, তার তাই চুরি তো। করার হ্যাঁ, থাকলে এমনি চুরি তার তো করবে। আর চুরি করার এমন, থাকলে সে এন্ট্রান্স দিয়ে ঢোকার চেষ্টা করবে, সে হ্যাঁ, তোমাকে হ্যাঁ, জানলা দিয়ে খোঁচাতে যাবে কেন? সেই। হ্যাঁ, সেটাই। আর যদি বলো কি কোনো অপ্রাকৃতিক জিনিসের, তাহলে তো সেটা তো না, মানে আজ অব্দি কোনোদিন আমার সাথে হয়নি, তো হঠাৎ করে সেই দিনই আর বা কেন? সে হলে তো আহ, তার লম্বা হাত বার করেই ডাকতে পারতো, তাহলে আবার লাঠির কি হ্যাঁ, প্রয়োজন পড়তো? তাহলে ভূত হ্যাঁ, তো হ্যাঁ, না, একেবারেই নয়। হ্যাঁ, ক্যান্সেল। হ্যাঁ, হ্যাঁ। তারপর? তো কোনোভাবে আমি বুঝতে পারলাম, মনে হলো যেন সেই এসছে ওই রাতের অন্ধকারে। আর আমাদের দোতলা, সেটা দোতলার জানলা ছিল, দোতলার কার্নিশের থেকে কিন্তু একটা লম্বা ছেলে, আর সে কিন্তু লম্বা ছিল, লম্বা ছেলে সহজেই দাঁড়াতে পারবে ওখানে। ও মাই গড, তো মানে কি স্পর্ধা! হ্যাঁ, কি হ্যাঁ। তো স্পর্ধা! আমি জানি না, সেও কিন্তু খুব ভালো ঘরেরই ছেলে। এবার জানি না কেন এটা করলো, কি কারণে করলো। যদি মানে ভালোই বাসতো তাহলে ফাইট করতে পারতো বা না আমাকে না, এটা বলতে। হয়, এটা হয়, অনেকে দাঁত থাকতে বলে না, দাঁতের মর্ম বোঝে না। যখন তুমি হাতের বাইরে পুরোপুরি ভাবে বেরিয়ে গেছো, যখন বুঝতে পারছে যে আমার নিজের আকাঙ্ক্ষিত জিনিসটা অন্য কারোর হয়ে গেছে, তখন গিয়ে সে আবার ঘুরে হয়তো রিয়েলাইজ করেছে, বা তার অন্য কোনো বদমতলবও থাকতে পারে, সেটাও আমরা কনসিডার করতে পারি। লাইক হ্যাঁ, হতেই হ্যাঁ, পারে যে বিয়ে করব না, কিন্তু ঠিক আছে চলো বিয়ের পর আবার যদি একটু অল্প স্বল্প বেনিফিটস কিছু এনজয় করা যায়, সেরকমও কোনো মেন্টালিটি থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ। হুম। তো আমার মাও কিন্তু ব্যাপারটা কিছুটা বুঝতে পেরেছে। এবার আমার বাবা তো বলছে না, হতেই পারে না, ওটা চোর, ওসব কিচ্ছু না, ওটা চোর চোর। কিন্তু আমি, মা ভাবলাম কি চোর কোনো দিন পাড়ায় আসলো না, হঠাৎ করে ওই দিন ওরকম চোর চলে আসলো। আর এমন কিছু শোনা গয় না, তখন আমি কলেজে এক্সাম চলছে, আমার কলেজে যাচ্ছি, আমি তো এমন কিছু সোনা দানা পড়েছিলাম নাকি একদম চোর চুরি করতে চলে আসলো। তো মা বললো কি দাঁড়া, পরের দিন ও আর ওদের বাড়িতে কিন্তু যাতায়াত ছিলই, ওই ওরও মানে আন্টি আমাদের বাড়ি আসতেন আর আমার মাও যেত। তো মা এই ব্যাপারটাকে বোঝার জন্য সকাল সকাল গেল ওদের বাড়িতে। হুম হুম। গিয়ে মানে মা বললো কি ও বোধহয় যখন বাবা খুব চিৎকার করছিল, কে কে করে খুব চিৎকার করছিল, তখন ও কোনোভাবে বোধহয় কার্নিস থেকে পড়ে গেছিল কি কি, ওর পায়ে কিন্তু অনেকটা কাটা, আর খুব মানে লেংড়ে লেংড়ে হাঁটছে। পরের দিন গিয়ে মা দেখতে পেয়েছে। তো মা ব্যাপারটা বুঝতে পেরেছে, বুঝতে পেরে আমাকে এসে বলছে। আর বাবাকে বলেনি, কেন কি বাবা তাহলে প্রচন্ড চোটপাট করতো, রেগে ঠেগে যেত। মা বলতো এখন তোর বিয়ে হয়ে গেছে, এখন এইসব হুম ব্যাপারগুলোকে হুম ঘাটিয়ে লাভ হুম নেই। হুম। তো মা বললো এই হচ্ছে গিয়ে ব্যাপার, তুই যত তাড়াতাড়ি তোমার পরীক্ষা টরীক্ষা দাও, দিয়ে টিয়ে তুমি তোমার বরের কাছে চলে যাও বিহারে। তারপরে তোমার এমএ করার থাকলে তুমি ডিস্টেন্সে এমএ টেমে করো। তো পরীক্ষা টরীক্ষা আমার শেষ হলো, তারপরে তো আমি বিহারে চলে গেলাম। এবার 2014-15-এ তো সে আমাকে কিন্তু আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। তো যথারীতি এই আমি তো ওটা হচ্ছে কিছু ব্লক মানুষের করে। সমস্যা, অনেকে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এক্স হলে চলে গেল মানে জীবন থেকে চলে গেল, আর এরকম উপদ্রব করে না। বাট এইটা হ্যাঁ, হ্যাঁ, অনেক মেয়েরাই ফেস করে, এই এক্স নামক কিছু একটা স্কুল অফ লোকজন আছে, যারা কিন্তু প্রচন্ড তার পরবর্তী জীবনে ইন্টারফেয়ার করতেই থাকে করতেই থাকে, এবং বারবার বিভ্রান্তি তৈরি করে। হ্যাঁ, তো হ্যাঁ, এই জিনিসটা ভীষণ খারাপ, এটা খুব কিছু লিমিটেড ছেলে আছে যাদের এগুলো নেচার, এবং ভাইস ভার্সা আমি বলবো
বলবো, কিছু মেয়েদেরও আছে। এক্স হয়ে হুম গেছো হুম হয়ে গেছো, যখন দেখছো যে ছেলেটা মুভ অন করে গেছে, তখন তাকে নতুন করে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তার লাইফে ইন্টারফেয়ার করার তো কোনো মানে হয় না। সে যখন তার বৈবাহিক লাইফে ঠিক আছে, ইভেন এমনও আমি দেখেছি যে ছেলে বলো বা মেয়ে বলো, তাদের হয়তো নিজেদেরও বিয়ে হয়ে গেছে, কিন্তু তাও হ্যাঁ গিয়ে হ্যাঁ এক্স কে খোঁচানো চায়, তাও গিয়ে এক্স এর ব্যাপারে মানে ইনফরমেশন গ্যাদার করা যায়। তো এটা খুবই ব্যাড হ্যাবিট, এবং সত্যি হ্যাঁ কথা হ্যাঁ এটা একেবারেই করা উচিত নয়। বেশ, তারপর তুমি অ্যাকসেপ্ট করেছিলে ওর ফ্রেন্ড রিকোয়েস্ট তখন? না না একদমই না, কেন কি হুম। আমি চাইনি আমার বিবাহিত জীবনে ওই অবশ্যই পুরনো অবশ্যই, কোনো ছায়া আসুক, সেগুলো আমি নিশ্চয়ই। একদমই চাইনি। কেন কি যে আমাকে ওই টাইমে ওরকম ভাবে বিট্রে করেছে, আমার হাত ছেড়ে চলে গেছে, একদম। তো তাকে আমার জীবনে হ্যাঁ, দিস ইজ কল্ড হতে ম্যাচিউরিটি। তুমি এখানে হ্যাঁ একটা হ্যাঁ খুব মানে কি বলবো, সিদ্ধান্তটা তোমার ঠিক ছিল, বাট এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এমনও হয় যে এক্স কে দেখে আবার অনেকে আবার গদ হয়ে যায়। অনেকে হুম আবার কি হুম করে, এই যে ফিরে আসা পুরোনো প্রেমকে আবার অ্যাকসেপ্ট করে আবার নতুন করে নিজের জীবনে নিজে বিড়ম্বনা বাড়ায়, মানে ভুলে যায় যে আমার সাথে পাস্টে কি ঘটেছে। তো সেটা আমার হুম মনে হুম হয় হুম এইটা এই বিশেষ করে যারা এই 20 to 30 এজের মধ্যে থাকে, তখনও তো অতটা ম্যাচুরিটি আসে না, এই ব্যাপারগুলো হ্যাঁ খুবই হ্যাঁ বেশি হয়। তাই এটাও আমার লিসনার যারা এখন শুনছে আমাকে, তাদের মধ্যে যদি এমন কেউ থাকে তার জীবনে যদি এক্স আবার ঢোকার চেষ্টা করছে, একদম স্ট্রিক্টলি নিজের দরজাটা কিন্তু বন্ধ করে রাখো, কারণ এই রকম উপদ্রবকে একদম কিন্তু এন্টারটেন করা উচিত নয়। বেশ, এবার তুমি হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ করো তারপর। একদমই তাই। আর আরো মানে ব্যাপারটা আমার ভুলতে আরো সুবিধা হয়েছে, আমার হাজবেন্ড কিন্তু ভীষণ ফ্রেন্ডলি। তাকে আমি কিন্তু আমার এক্সের ব্যাপারে বলেছিলাম, তো সে খুব সহজভাবেই কিন্তু ব্যাপারটা একদম একসেপ্ট করে নিয়েছে। তো তোমার হাজবেন্ড যে খুব ফ্রেন্ডলি তোমার সাথে, সেটা বোঝা যাচ্ছে, কারণ তা না হলে তুমি এত সহজে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আবার পুরনো কথা শেয়ার করতে পারতে না। মানে হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ এই কনফিডেন্সটা আছে যে ও জানলেও কিছু সেরকম যায় আসবে না হয়তো। না না হুম। তো আমি মানে কি বলবো, পুরনো ভালোবাসায় মানে যেটা পাইনি, আমার হাজবেন্ড সেটাকে প্রচুর পরিমাণে ভরিয়ে দিয়েছে। তো বলতে পারো হাজবেন্ড, কিন্তু হাজবেন্ডের আগেও তো কোথাও বন্ধুত্ব সেই তো। সম্পর্ক, সবসময় তো হুম। স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে চললে হয় না। তো খুব মানে বন্ধু হিসাবেও বলবো আমার 1 নম্বর বেস্ট ফ্রেন্ড হচ্ছে হাজবেন্ড। তো সেই দিক থেকে আমি খুব লাকি কি এরকম সত্যি এরকম সঠিক মানুষ পেয়েছি, আর আমার দেখো, মাই আমার সাময়িকভাবে জীবনে। তুমি হয়তো একটু ডিপ্রেসড ছিলে, কিন্তু এন্ড হ্যাঁ অফ দ্য ডে হ্যাঁ ভগবান যে জিনিসটা আমাদের জন্য রাখেন সেটাই কিন্তু আমাদের জন্য বেস্ট, তাই না? আর বিশেষ করে একদম। কখনো কখনো মা বাবার উপরেও একটু ট্রাস্ট করতে হয়। হ্যাঁ 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 সবসময় হ্যাঁ আমাদের হ্যাঁ ডিসিশনটা সঠিক হয় না। সেই তো। একদম। দেখ, তুমি আজকে খুব ভালো আছো, এবং তোমার পুচকুর কত বয়স বাই দ্য ওয়ে? আমার ছেলে এখন বড় হয়ে গেছে, ক্লাস 8-এ পড়ছে ও আমার ছেলে। আচ্ছা, তাহলে তো অনেকটাই বড় হয়ে গেছে। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। যাও, এখন তোমরা তার মানে হাজবেন্ড ওয়াইফ ছেলেকে নিয়ে একটা খুব সুন্দর হ্যাঁ সেটেলড হ্যাঁ লাইফ লিড এখন করছো। এখন আপাতত আমরা জামশেদপুরে আছি, এখানে আমার হাজবেন্ডের পোস্টিং। তো আচ্ছা। এখন ভালো আছি খুব। এখন মাঝে সুখে মাঝে যখন বাপের বাড়ি যাও, তার সাথে দেখা টাকা হয়? এমনি দেখা সাক্ষাৎ সামনাসামনি পড়ে টরে গেলে? হ্যাঁ হ্যাঁ 1-2 বার হয়েছিল। তারপর অনেক আগে যখন কলকাতায় ওই বুক ফেয়ার হয়েছিল, তখন মা বাবা বোনরা আমরা গেছিলাম। তো বুক ফেয়ারেও সে যে কোম্পানিটায় চাকরি করে, সেই কোম্পানি থেকে ওই হয় না বুক ফেয়ারে খাবারের স্টল বসায়, তো আচ্ছা সেই স্টলেও সে ছিল। উম ব্যাস ওই জাস্ট দেখা হয়েছে, আর সেরকম কিছুই নেই। আচ্ছা, মানে দেখলে খুব একটা কথাবার্তা কিছু বলো না, তাই তো? না 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 আমি আমার দিক থেকে একদমই অ্যাভয়েড করি, মানে একদম একদমই। একদম ঠিকঠাক। আমি কারণ সেই দেখো, এটা রাস্তাটাই এমন দেই একটা না। পরিস্থিতি, অন্য ক্ষেত্র যদি অন্য অন্য জায়গার ছেলে হতো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু যেহেতু একদম তোমাদের কাছাকাছি নেবার বলছো, এবং ও তো ওই হুম পাড়াতেই হুম থাকবে আর তুমিও তো তোমার বাপের বাড়ি যাবে, তো হ্যাঁ সেক্ষেত্রে মানে সামনে পড়ে গেলেও যতটা মানে কমিউনিকেশন না করা যায় ততই বেটার, ততই হ্যাঁ বেটার। হ্যাঁ হ্যাঁ হুম হুম। সেই। মানে আমি সেই যে কত বছর আগে রাস্তাটা বন্ধ করেছি। আর আমার মধ্যে কি একটা ব্যাপার আছে, কেউ যদি যখন আমার সাথে ভালো ব্যবহার রাখে, তার সাথে আমি প্রচন্ড পরিমাণে ভালো ব্যবহার রাখি। কিন্তু সে যদি আমাকে বিট্রে করে বা আমার সাথে কোনো ছলনা করে, আমি কিন্তু মানে সে যদি মানে চায়ও আমার সাথে আবার রিলেশনে আসতে, সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেও, কিন্তু আমি কিন্তু সেটা মেনে নিই না। যখন মানে তুমি আমাকে ছেড়ে চলেই গেছো,
হ্যাঁ, তাহলে তুমি তো ছেড়ে চলে যাও, একদমই তাই। হ্যাঁ। যদি একবার কারোর কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয়, সেটাকে হুম। না মানে বরকরার রাখতে হয়, এটা আমিও হ্যাঁ, মনে হ্যাঁ, করি। যে যখন হ্যাঁ, আমি যার সঙ্গ ছেড়ে দেব, সে যে সম্পর্কেই হোক না কেন, হ্যাঁ, রাইট? হ্যাঁ, মানে শুধুমাত্র আমি এই লাভ অ্যাফেকশন এসবের ক্ষেত্রে বলছি না, সেটা যে হ্যাঁ, কোনো হ্যাঁ, রিলেশনের ক্ষেত্রে। তো সেটাকে একদম ছেড়েই দিতে হয়। আবার হ্যাঁ। সেটাকে নিয়ে যদি আমরা নাড়াচাড়া করতে যাই না, তখন সেটা আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে হুম, ভবিষ্যতে। হুম, তো ইটস হুম, বেটার হুম, টু লিভ। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, তুমি এত বছর পরেও তোমার মনের মধ্যে জমে থাকা এই কথাগুলো বললে যখন, এটা থেকে একটা জিনিস বুঝেছিলাম, আসলে তখন অপরিণত মনে কোনো রকম আহ লালসা নেই, কোনো রকম এক্সপেকটেশন নেই, কোনো পাপবোধ নেই, একদম একটা নিষ্পাপ স্বচ্ছ মন দিয়ে তুমি ভালোবেসেছিলে। তো সেই জায়গার একটা জমে থাকা কষ্ট কোথাও হয়তো ছিল। তা ভালো থাকার গল্পে সেটা আমার বাকি সমস্ত শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করে হালকা লাগছে নিজেকে একটু। ভীষণ পরিমাণে। আর এরকম প্ল্যাটফর্ম তো আমাদের মানে সাধারণ মানুষদের তো বলার জায়গা থাকে না। তো তুমি এই মানে কাজটা আমাদের সামনে করে দিলে। আহ, তো তোমাকে বড় একটা থ্যাঙ্কস। না না না, তুমি ঠিক আছে। এই আমি আমি প্ল্যাটফর্মটা শুধু এনে চাই দিলে। যে তোমরা তোমাদের মন খুলে কথা বলে নিজেদেরকে হালকা করে নাও। আবারও বলবো, নিশ্চয়ই এই মুহূর্তে আমাকে এমন অনেকেই শুনছে যাদের জীবনে এমন মানুষ আছে যে হয়তো হাতটা ধরতে চাইছে, কিন্তু তারা নিজেদের এন্ড থেকে হয়তো নিজেকে বেঁধে রেখেছে বা এগোতে চাইছে না। একটু ভেবে দেখো, সঠিক সময়ে সঠিক মানুষের হাতটা কিন্তু অবশ্যই ধরো। কারণ অনেকে কিন্তু জোর করে ধরতে চাইলেও ধরতে দেয় না। তো এটা একটা কথা। আর তোমাদের নিশ্চয়ই অনেকেরই এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার জীবনেরও তেমন অনেক ঘটনা আছে যেগুলো আমিও শেয়ার করতে চাই। তাহলে একদম দ্বিধাবোধ না করে 8240 840 618 এই নাম্বারে শ্রেয়াদিকে কল করো। আর প্রাণ খুলে নিজেদের সমস্তটা উজাড় করে যা ইচ্ছা নিজের জীবনের মনের কথা আমার সাথে শেয়ার করো। আমি সেটা উপস্থাপন করব আরো অন্য অনেক মানুষের কাছে, দেখবে নিজেকে অনেকটা হালকা লাগছে। যাই হোক মাহি, তোমার সাথে কথা বলে সত্যি আমারও আজকে ভীষণ ভালো লাগলো। তুমি স্যাটিসফাইড তো? ভীষণ ভীষণ পরিমাণে স্যাটিসফাইড। মানে মনের থেকে মনে হলো একটা বড় পাথর আমার নামলো এই কথাগুলো আমি শেয়ার বুঝতে করে। পেরেছি, হয়তো ঘটনাটা খুব যে বিশাল কিছু তা হয়তো হ্যাঁ, নয়। হ্যাঁ, অনেকেরই মনে হতে পারে যে তো তো হ্যাঁ, অনেকের সাথেই ঘটে। কিন্তু অনেকের সাথেই ঘটে ঠিকই, কিন্তু কে কিভাবে কতটা জিনিসটা মনের ভেতর চেপে রাখে বা কাকে কোন সিচুয়েশনটা কতটা হার্ট করে, সেটা কিন্তু আমাদের এস্টিমেট করা পসিবল নয়। হয়তো অনেক ছোট ঘটনায় অনেক বেশি ভাবে আঘাত করে অনেক মানুষকে। এবং আমি বুঝলাম যে তোমার মনে অনেক দিন ধরে এই কথাগুলো কিন্তু চাপা ছিল, তাই হ্যাঁ। তোমার আজকে এখানে বলতে ইচ্ছা হয়েছে। একদমই তাই। আর এই এতটা খুলে আমি তো কোনোদিনই কাউকে বলতে পারিনি। তো এই তোমার এই প্ল্যাটফর্মে আমি বলে ভীষণই হালকা হচ্ছি। আর তোমার সাথে কথা বলে তো ভীষণ ভালোই লাগে। তোমার সাথে কথা বলার ইচ্ছা ছিল বলেই তো এই ঘটনাটা আর কি ভাবলাম শেয়ার করি। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে এত আন্তরিকভাবে আমাকে অ্যাকসেপ্টেন্স দিয়েছো, এটাও কিন্তু আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। বেশ, তাহলে আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। হুম। একদম। তাহলে তোমার সাথে আবারও আগামী দিনে অন্য কোনো ইনসিডেন্ট আবারও যদি কখনো ইচ্ছা করে, ডেফিনেটলি আমায় কল করো, শেয়ার করো। হ্যাঁ। আর বাকি যারা শুনছে তাদেরকেও বলবো, চটপট আমাকে কিন্তু কন্ট্যাক্ট করতে ভুলো না এবং মন খুলে কথা বলতে থাকো। বাই বাই।